শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সময়ের যে পুলিশ বা সেই সময়ের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেই সময়ের যে যৌথ বাহিনী, তারা গিয়ে যদি একই রকম আগের স্বৈরাচারী শাসনামলের মতো নিজেদের সাকসেস দেখানোর জন্য, অস্ত্র উদ্ধারের জন্য কাউকে পিটিয়ে আহত করে অস্ত্র উদ্ধারের স্বীকারোক্তি আদায় করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা কোনোভাবেই কাম্য নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ বাহিনীর অভিযানটি দরকার বলে সবাই মনে করছেন, কিন্তু সেই অভিযান নিয়েই যদি উঠে প্রশ্ন, তাহলে করণীয় কি? সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান চালু হয়েছে। এই অভিযানে সন্ত্রাসী পরিচয়ে কাউকে মেরে ফেলা হবে, এটি খুব বড় ধরনের প্রশ্নবিদ্ধ ব্যাপার। এমনই একটি ঘটনা ঘটেছে গাইবান্ধায়। 2 জন মারা গেছেন। যৌথ বাহিনীর অভিযানে তাদের উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যৌথ বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাই নিয়ে কথা বলবো আজকের স্টার ভিউজ রুমে। আপনাদের সাথে আছে আমি ফারজানা হক। আমাদের আজকের আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মর্তজা। ওয়েলকাম টু স্টার ভিউজ রুম ভাইয়া। এই ঘটনায় 2 জন মানুষের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যৌথ বাহিনীর সদস্যদের নির্যাতনের কারণে তারা মারা গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যৌথ বাহিনী অভিযান চালাবে সন্ত্রাসী ধরার জন্য, অস্ত্র ধরার জন্য, কিন্তু নির্যাতন চালাবেন কেন? সত্যি তাই যে যৌথ বাহিনীর অভিযানটি কি কারণে? যৌথ বাহিনীর অভিযান সন্ত্রাসীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে, সন্ত্রাসীদেরকে যাতে ধরা হয়, গ্রেফতার করা হয়, তাদের যাতে আইনের আওতায় আনা যায়, সেই কারণে। সন্ত্রাসীদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র যাতে উদ্ধার করা হয়, সেই কারণে যৌথ বাহিনীর অভিযান। বৈধ অস্ত্রের লাইসেন্স যাদের ছিল, যাদের অস্ত্র নির্দিষ্ট তারিখে জমা দেওয়ার কথা ছিল, যারা জমা দেননি সেই অস্ত্রগুলো উদ্ধার করা, সেই ব্যক্তিগুলোকে ধরা, এই কারণে যৌথ বাহিনীর অভিযান। যৌথ বাহিনীর অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী অথবা সন্ত্রাসী নয়, সন্দেহ করে অথবা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউকে যদি তারা গ্রেপ্তার করে, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, আইনের কাছে সোপর্দ করতে হবে, পুলিশের কাছে সোপর্দ করতে হবে। তাকে নির্যাতন করতে হবে, লাঠি দিয়ে পেটাতে হবে, কিল ঘুষি থাপ্পড় মারতে হবে, এরকম কোনো কিছু যৌথ বাহিনীর অভিযানে আইনসঙ্গত নয়। এখন গাইবান্ধার যে ঘটনাটির কথা আপনি উল্লেখ করেন যে 2 জন মানুষের মৃত্যু হয়েছে, এই 2 জন মানুষ সহ 5 জনকে যৌথ বাহিনী অভিযান চালাতে গিয়ে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। এখন এই মৃত্যুটা হলো কেন? পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যৌথ বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে, করার পরে তাদেরকে মারধর করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, নির্যাতন করেছে। এই যে নির্যাতন করার অভিযোগটা আসছে, যে এর পরিপ্রেক্ষিতে মৃত্যু হয়েছে। আর যৌথ বাহিনী যেটা বলছে যে তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা চিৎকার চেঁচামেচি করেছে, তারা অসুস্থ হয়ে গেছে, তাদেরকে হাসপাতালে আনা হয়েছে, তারপরে মৃত্যু হয়েছে। এখন যে কোনো স্বাভাবিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ এখানে প্রশ্ন তুলবেন যে কাউকে গ্রেপ্তার করা হলে তিনি যদি নিরপরাধ মানুষ হয়ে থাকেন তাহলে তিনি চিৎকার করতে পারেন, মানে কান্না করতে পারেন, হইচই করতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু চিৎকার করে হইচই করে তিনি এমন অসুস্থ হয়ে পড়বেন, তাকে হাসপাতালে আনতে হবে এবং হাসপাতালে আনার পরে তিনি মারা যাবেন, এটা বিশ্বাসযোগ্য বক্তব্য নয়। তারা সন্ত্রাসী হোক অথবা সন্ত্রাসী না হোক। আর পরিবারের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে যে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে লাঠি দিয়ে পেটানো হয়েছে, বড় বড় লাঠি দিয়ে পেটানো হয়েছে, এটা যদি সত্যি না হয় তাহলে সত্য কোনটা? যৌথ বাহিনীর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা সত্য নয়, সত্য হিসেবে গ্রহণ করা যাবে না সেটাকে, যে চেঁচামেচি করে অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে এসে মৃত্যু হয়েছে। তো এই বক্তব্যের পাশাপাশি যখন এই বক্তব্য আসে পরিবারের পক্ষ থেকে যে তাদেরকে নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই কারণে মৃত্যু হয়েছে, সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় এই বক্তব্য। যৌথ বাহিনীকে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। যৌথ বাহিনীর অভিযান কাউকে পেটানো নয়, যৌথ বাহিনীর অভিযান কাউকে লাঠি দিয়ে পেটানো নয় বা কিলঘুষি মারা নয়। তাহলে এখানে এই অভিযোগটি আসছে কেন? দুটি এক প্রশ্ন, যে অভিযোগটি আসলো কেন, আরেকটি বিষয় হচ্ছে তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে এটা কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে আমরা যৌথ বাহিনীর অভিযান যখন বিভিন্ন সময়ে দেখেছি, বিভিন্ন সরকারের সময় পুলিশ প্রথমে একটি তালিকা করেছে সন্ত্রাসীদের, সেই তালিকা অনুযায়ী সন্ত্রাসীদের ধরা হয়েছে। তো এবার তো একটা বিশেষ পরিস্থিতি, হঠাৎ করে একটা সরকারের পতন হয়েছে, হঠাৎ করে একটি সরকার পালিয়ে গেছে, একটা শূন্যতা প্রশাসনে, পুলিশ বাহিনী মোরালি খুবই দুর্বল অবস্থানে আছে, তারা এখনো সক্রিয় দায়িত্বে নাই। তো সেরকম একটা সময় এই যে সন্ত্রাসী ধরার তালিকাটা কে করলো? এটা কি পুলিশ করেছে না সামরিক বাহিনী নিজে করেছে? এটা যৌথ বাহিনী নিজেরা করেছেন? এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে।
তালিকাটা সঠিক আছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। যৌথ বাহিনীর অভিযান তখনই সফল হবে যখন সন্ত্রাসীদের একটা সুনির্দিষ্ট এবং গ্রহণযোগ্য একটা তালিকা থাকবে। সেই তালিকাটা আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন, বড় রকমের প্রশ্ন আছে। তার চেয়েও বড় প্রশ্ন যে যৌথ বাহিনীকে দিয়ে, যৌথ বাহিনীর অভিযানে গিয়ে যদি এইরকম নির্যাতনের অভিযোগ আসে, নির্যাতনের পরিপ্রেক্ষিতে যদি মৃত্যুর অভিযোগ আসে, তাহলে একটা বিগত শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে পুলিশের যে আচরণ ছিল, মানুষকে নির্যাতন করা, মানুষকে হত্যা করা, আর ডক্টর মোহাম্মদ শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সময়ের যে পুলিশ বা সেই সময়ের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেই সময়ের যে যৌথ বাহিনী, তারা গিয়েও যদি একই রকম আগের স্বৈরাচারী শাসনামলের মতো একই রকমের নিপীড়ন বা নির্যাতনের অভিযোগ আসে, যদিও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে এমনই নির্যাতনের মাত্রা ছিল তার সঙ্গে এই দুটি মৃত্যুকে তুলনা করা যাবে না, কিন্তু তারপরেও যেহেতু ঘটনা শুরু, সেই কারণে আমরা সতর্ক হতে চাইছি। আমরা চাই যে এই জায়গাটিতে আমরা সতর্ক হই, আমরা চাই যে এই জায়গাটিতে আমরা সরকার সতর্ক হোক। যৌথ বাহিনী অভিযানে যাবে, সঠিক তালিকা নিয়ে যাবে, সঠিক তালিকা অনুযায়ী সন্ত্রাসীদের ধরবে, সঠিক তালিকা অনুযায়ী অস্ত্র উদ্ধার করবে। যদি ভুলক্রমে কাউকে ধরা হয়, ভুলক্রমে যদি কেউ ধরা পড়ে, তাহলে সেটা যাচাই বাছাই করে তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু সন্ত্রাসী ধরার জন্যে, নিজেদের সাকসেস দেখানোর জন্যে, অস্ত্র উদ্ধারের জন্যে কাউকে পিটিয়ে আহত করে অস্ত্র উদ্ধারের স্বীকারোক্তি আদায় করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা কোনোভাবেই কাম্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শুরুতেই, যৌথ বাহিনীর অভিযানের শুরুতেই খুব সতর্কতার সঙ্গে এই নির্দেশনাটা খুব কঠোরভাবে দেয়া দরকার যে কাউকে নির্যাতন করা যাবে না, কাউকে নিপীড়ন করা যাবে না, কাউকে পেটানো যাবে না, কাউকে গুলি করা যাবে না। ধরতে হবে, আইনের কাছে সোপর্দ করতে হবে, বিচার করে তার যে শাস্তি হয় সেই শাস্তি দিতে হবে। কিন্তু এই ধরার সাথে সাথে মারধর করা, ধরার সাথে সাথে পেটানো, এই কাজটি করা যাবে না, সেটা যৌথ বাহিনী হোক, পুলিশ হোক বা অন্য যে কেউ হোক। ডক্টর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে যৌথ বাহিনী অভিযান চালাতে যাবে, সেই অভিযান চালাতে গিয়ে সাধারণ মানুষ মারা যাবে, সে সন্ত্রাসীও যদি হয়, নির্যাতনে মারা যাবে, এরকম অভিযোগ ওঠা এই সরকারের ভাবমূর্তিগত জায়গা থেকে অত্যন্ত ক্ষতিকর, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে বিষয়টি নজরে নেওয়া দরকার। গাইবান্ধায় কি ঘটেছে সেটার নির্মোহ তদন্ত করা দরকার। যদি পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, পেটানো হয়েছে, যদি এই দাবি সত্যি হয়ে থাকে, তাহলে যৌথ বাহিনীর যে সদস্যরা অভিযানে গিয়েছিলেন, যারা নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, পিটিয়েছেন, এটা যদি প্রমাণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়ে সারা দেশে যৌথ বাহিনীর যে অভিযান চলছে, তাদের সবার কাছে এই মেসেজটা যাওয়া দরকার যে কাউকে নিপীড়ন করা যাবে না, কাউকে নির্যাতন করা যাবে না, কাউকে পেটানো যাবে না। এই মেসেজটা যদি শুরুতেই দেয়া না হয়, তাহলে এই প্রশ্ন কিন্তু অনেক উঠতে থাকবে, পর 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 এটা উঠতে থাকবে। তার এই আশঙ্কাটা করছি এই কারণে যে এর আগে এ যাবৎকালে যখনই যৌথ বাহিনীর অভিযান চালাতে গেছে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সম্মিলিত যৌথ বাহিনী, তখনই এই ধরনের অভিযোগ বারবার করে এসেছে এবং ওই যৌথ অভিযানের পুরো কৃতিত্বটা ম্লান হয়ে গেছে এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে। তো এটা যেহেতু একেবারে শুরু, গাইবান্ধায় ঘটনাটি ঘটেছে, বিষয়টি যেন এর মধ্যেই সীমিত থাকে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর যেন না যায়। সরকারের পক্ষ থেকে যৌথ বাহিনীর কাছে সুনির্দিষ্ট করে এই মেসেজটি যাওয়া দরকার। এই ঘটনায় অভিযানটির যৌক্তিকতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এই ব্যাপারটি নিয়ে আপনি কি বলবেন? যৌক্তিকতা নিয়ে আলোচনা বলতে একটি অংশ, এটাকে খুব সরলভাবে বলা যাবে না। সন্ত্রাসীদের ধরতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, এই জায়গাটিতে অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন নাই। অভিযান চালিয়ে সন্ত্রাসীদের কাছে একটা বার্তা দেয়া যে সন্ত্রাসী কার্যক্রম করা যাবে না, এটা তো ঠিক আছে। অস্ত্র উদ্ধার করতে হবে, এটাও ঠিক আছে। কিন্তু যে জায়গাটা প্রশ্নবিদ্ধ, আমি আগের আলোচনাটাতে বলেছি, আইন বহির্ভূত কোনো কাজ করা যাবে না। যৌথ বাহিনী একটা নির্দিষ্ট আইনের মধ্যে চলবে, সেই আইনের বাইরে গিয়ে তারা কোনো কাজ করবে না। বেসামরিক প্রশাসনের সহায়তা নেয়ার জন্য যে সুবিধা দরকার, যে সুবিধা পাওয়া যাবে, সেই সুবিধাটা নিয়ে তাকে কাজ করতে হবে। আইন বহির্ভূত কোনো কিছু করতে গেলে যৌথ বাহিনীর কাজ নিয়ে প্রশ্ন উঠবে। আরেকটা কথা, যে বেসামরিক প্রশাসন, পুলিশ সহ বেসামরিক প্রশাসন যে বাংলাদেশ পরিচালনা করেন, সেই জায়গাটাতেও এখন কিছু দুর্বলতা আছে।
ধরেন সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলো যারা পরিচালনা করতেন তাদের পদ নাই, তাদের অনেকেই এখন পলাতক। এখন বেসামরিক যৌথ বাহিনী আমরা যেটা জানছি, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে গিয়ে তারা ছাত্রাবাসে, স্কুলে বা কলেজে তারা তাদের থাকার জায়গা তৈরি করে নিচ্ছে। এই থাকার জায়গা তৈরি করতে নিতে গিয়ে তারা স্থানীয় প্রশাসনের কাছ থেকে নানা রকমের সহায়তা চাইছে। এখন সেই সহায়তাটা দেওয়ার মতো অবস্থায় অনেক জায়গায় স্থানীয় প্রশাসন নেই, সেটা এডিসি হোক, ডিসি হোক, অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা হোক, এই জায়গাটা তাদের নাই। তো স্থানীয়ভাবে গিয়ে যখন তারা এই সুবিধাগুলো চাইবেন, তখন তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে স্থানীয় প্রশাসন কতটা দিতে পারবে, কতটা দিতে পারবে না। এই জায়গাটিতে তাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে স্থানীয় প্রশাসনের সুবিধা নিয়ে এই অভিযানটি পরিচালনা করতে হবে। আর এই অভিযানটি পরিচালনা করতে গিয়ে কোনোভাবে যেন স্থানীয় প্রশাসন মনে না করেন যে তাদেরকে কমান্ড করা হচ্ছে। এই অভিযানটি পরিচালনা করতে গিয়ে কোনোভাবে যেন স্থানীয় প্রশাসন এখন যে নিষ্ক্রিয় অবস্থার মধ্যে আছেন, তারা যেন আরও নিষ্ক্রিয় হয়ে না যান। এই অভিযানটি পরিচালনা করতে গিয়ে পৌরসভাগুলোর যে এখন বিশৃঙ্খল অবস্থা, প্রশাসক নাই, তাদের অর্থ নাই, তাদের কাছে এমন কোনো দাবি করা যাবে না তাদের অর্থ নাই কিন্তু এই কাজটি করে দিতে হবে, এই দাবিগুলো করা যাবে না। এই জায়গাতে সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে বড় সতর্কতার যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা সঠিক সন্ত্রাসীদের একটা সঠিক তালিকা। ধরেন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন যদি অন্য দল এসে যদি কোনোভাবে প্রভাবিত করার সুযোগ থাকে যে এই লোকটা সন্ত্রাসী, অথচ হয়তো সন্ত্রাসী নয়, কিন্তু এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে। অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসী ধরতে হবে, প্রকৃত সন্ত্রাসী ধরতে হবে। অস্ত্র উদ্ধার করতে হবে অবশ্যই, প্রকৃত সন্ত্রাসী ধরতে হবে সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতে, এবং নিপীড়ন, নির্যাতন বা আইন বহির্ভূত কোনো কাজ করা যাবে না। এটা যদি করে তাহলে এই অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আসবে না। আর যদি সঠিক তালিকা না থাকে, প্রয়োজনে সঠিক তালিকার জন্য অপেক্ষা করতে হবে, আগে সঠিক তালিকাটা করতে হবে, তারপরে অভিযান পরিচালনা করতে হবে। এখন তারা সারা দেশে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে থাকুক, থেকে আগে তালিকা তৈরি করুক, তারপরে তারা মাঠ পর্যায়ের অভিযানে যাক। তালিকা করার আগে বা সঠিক তালিকার আগে যদি অভিযানে যাওয়া হয় তাহলে এরকম দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। তারপরেও যদি অভিযানে যায় তাহলে ধরেই যেন মারধর করার জায়গাতে আমরা না থাকি। এই ব্যাপারে সরকারকে, এই ব্যাপারে যৌথ বাহিনীকে অত্যন্ত সতর্কতা প্রত্যাশিত তাদের কাছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ বাহিনীর অভিযানটি দরকার বলে সবাই মনে করছেন, কিন্তু সেই অভিযান নিয়েই যদি উঠে প্রশ্ন, তাহলে করণীয় কি? যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো উঠতে দেয়া যাবে না। সেটা যদি করা যায়, যে প্রশ্নগুলো উঠতে দেয়া যাবে না, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। যদি একটা সঠিক তালিকা থাকে, কথা বললাম, স্থানীয় যে প্রশাসন আছে সেই প্রশাসনের যদি সহায়তা নেওয়া যায়, সেই প্রশাসন যদি সহায়তা করে, তাহলে প্রশ্ন উঠবে না। আর যৌথ বাহিনী তো একটা ট্রেন্ড বাহিনী। যৌথ বাহিনীকে আপনি যেভাবে নির্দেশনা দিবেন তারা সেইভাবে কাজ করবে। আজকে যদি যৌথ বাহিনীকে এই গাইবান্ধার এই দুটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীকে যদি বলে দেয়া যায় যে আপনারা এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না, তাহলে যৌথ বাহিনী আর এই কাজগুলো করবে না। যৌথ বাহিনীকেও এখানে মেসেজ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তারা যেন আবার মনে না করে যে তাদের কাজ করতে দেয়া হচ্ছে না। তারা তো মাঠ পর্যায়ে গেছেন, তার কাজ তো যৌথ বাহিনীর ভেতরে যে সদস্যরা আছেন তাদের অনেকেরই কাজ এটা না যে মাঠ পর্যায়ে গিয়ে অভিযান চালানো। তো তারা যেহেতু মাঠ পর্যায়ে গেছেন, তারা যেহেতু শ্রম দিচ্ছেন, তারা যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে চাচ্ছেন, তারা তো আর বাংলাদেশের শত্রু না, তারা তো বাংলাদেশের আমার আপনার ভাই, বন্ধু, আত্মীয় পরিজনই। সুতরাং তাদের কাছে সরকারের জায়গা থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা থেকে, অথবা যদি আমি আরো বলি যে সামরিক বাহিনীর জায়গা থেকেও, যেহেতু সামরিক বাহিনীর সদস্যরা আছেন এর সঙ্গে, সেই জায়গা থেকেও এই মেসেজটি শুধু দিয়ে দেয়া যে আমরা মানুষের বন্ধু হয়ে সন্ত্রাসীদের ধরব, আমরা নিরীহ মানুষের বন্ধু হয়ে সন্ত্রাসীদের ধরব, আমরা নিরীহ মানুষের বন্ধু হয়ে অস্ত্র উদ্ধার করব। আমাদের কার্যকলাপে, আমাদের কথায়, আমাদের আচরণে কোনো অবস্থাতেই যেন একজন সাধারণ মানুষ মনে না করেন যে আমাদের উপরে খবরদারি করা হচ্ছে, আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, আমাদেরকে অসম্মান করা হচ্ছে, এটা যেন করতে না যায়। অনেক জায়গাতে আমরা দেখছি যে যৌথ বাহিনী সেখানে গেছে অস্ত্র উদ্ধার করতে বা যৌথ বাহিনীর অভিযান চালাতে, সেখানে গিয়ে তারা বলছেন যে কোনো জায়গা থেকে অভিযোগ আসছে আমাদের কাছে যে সেখানে গিয়ে তারা পৌরসভার 5 বছরের কাগজপত্র দেখতে চাইছেন, কিভাবে খরচ করেছে এগুলো দেখতে চাইছেন। অভিযোগ আছে, এটা সত্যি কিনা আমরা জানি না। এই যে অভিযোগগুলো আসছে, এই জায়গাতেও যৌথ বাহিনীকে সতর্ক থাকতে হবে। ওই কাগজপত্র দেখা এখন তাদের কাজের আওতার মধ্যে পড়ে না। ওই কাগজপত্র দেখা, চেক করা, সেটা
স্থানীয় প্রশাসন দেখবে, অথবা সরকারের পর্যায় থেকে, উচ্চ পর্যায় থেকে ওই কাগজপত্র, অন্যায়, অনিয়ম, দুর্নীতির ওই জায়গাগুলো দেখবে। 1/11 সময়, যত 2007-8 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় এরকম বহুবিধ কাজ করা হয়েছিল বলে যৌথ বাহিনী বা সামরিক বাহিনী অনেক বেশি বিতর্কের মধ্যে পড়েছিল। এবার ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারটি যেন বিতর্কের মধ্যে না পড়ে, সামরিক বাহিনী যেন বিতর্কের মধ্যে না পড়ে, যৌথ বাহিনী যেন বিতর্কের মধ্যে না পড়ে, সেই কারণে তাদের যৌথ বাহিনীর যে কাজের পরিধি, তাদের তার মধ্যে সীমিত থাকা দরকার। আবার বলে শেষ করি, যৌথ বাহিনীর কাজের পরিধি হচ্ছে তারা একটি এলাকায় যাবে, গিয়ে অবস্থান নিবে, একটা সুষ্ঠু তালিকার ভিত্তিতে তারা এলাকায় খোঁজ খবর করবে, তালিকার সঙ্গে যোজন বিয়োজন করবে, করে অভিযান পরিচালনা করবে, সন্ত্রাসী ধরবে, অস্ত্রধারী ধরবে, লাইসেন্সধারী অস্ত্র উদ্ধার করবে, করে দেশের সাধারণ মানুষের ভেতরে একটা আশার সঞ্চার করবে যে হ্যাঁ, যৌথ বাহিনী অভিযান চালিয়ে আমাদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছে। তাহলে মানুষ যৌথ বাহিনীর কার্যক্রমকে প্রশংসা করবে। আর সেখানে গিয়ে যৌথ বাহিনী যদি একটা ভয় তৈরি করে, ভয়ের আবহ তৈরি করে, তাহলে সাধারণ মানুষের ভেতরে এমন সব গল্প প্রচলিত হয়ে যাবে যে কাজগুলো যৌথ বাহিনী করেনি, কিন্তু গল্প প্রচলিত হয়ে যাবে যে যৌথ বাহিনী এই কাজগুলো করছে। সেটা যৌথ বাহিনীর ইমেজের জন্যও ভালো নয়, সরকারের ইমেজের জন্যও ভালো নয়। অর্থাৎ যৌথ বাহিনীকে কাজের পরিধি নির্ধারণ করাই আছে, সেই পরিধির মধ্যে থেকে তারা যদি কাজ করেন, তাহলে যৌথ বাহিনীর অভিযানটিও কার্যকর হবে এবং অভিযানের যৌক্তিকতা নিয়েও কোনো প্রশ্ন উঠবে না, এবং সেটাই তাদের একমাত্র কাজ হওয়া উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ মুর্তজা ভাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য।